যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব। এখন আমি আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির বারান্দায়। পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। সো রাইট নাও সবাই কেমন আছেন? এই বৃষ্টির দিনে আজকে আমরা আসছি কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। অনেকদিন পর কিন্তু আজকে ভিডিওতে আসলাম, বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয় না। ইতিমধ্যে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণ, যা একটা আলাদা সৌন্দর্য লাগছে এখন, আর ভালোও লাগছে অনেক। তাই বৃষ্টির ভিতরে জায়গাটা যেন আরো অনেক সুন্দর লাগতেছে। তা চলুন দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? বাঙালি সংস্কৃতির আকাশ, যাকে ছাড়া অন্ধকার, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সাহিত্য, সঙ্গীত বা চিত্রকলা নয়, তার পুরো জীবনটাই যেন এক মহাকাব্য। কিন্তু আপনারা কি জানেন, এই মহান কবির জীবনের সাথে জড়িয়ে রয়েছে এমন কিছু ঘটনা যা সাধারণ যুক্তির বাইরে? আজ আমরা জানব রবীন্দ্রনাথের জন্ম ইতিহাস এবং তার জীবনের এমন কিছু রোমাঞ্চকর ও অলৌকিক ঘটনা যা আজও হয়তো আপনাদের এখনও অজানা। 1861 সাল 7ই মে, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত পরিবারে জন্ম নেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার সারদা দেবীর চতুর্থ সন্তান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবার তখন কেবল ধন সম্পদে নয়, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে বাংলার নবজাগরণের কেন্দ্রবিন্দু। পীর আলী ব্রাহ্মণ বংশের এই পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যেন এক নতুন যুগের সূচনা করেছিল। শৈশবে তাকে রবি বলেও ডাকা হতো। গৃহবন্দী এক শৈশব থেকে শুরু করে নোবেল জয়ের মঞ্চ পর্যন্ত তার এই যাত্রা ছিল এক পরম বিস্ময়। রবীন্দ্রনাথ নিজে যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন। জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানীর সাথে ছিল তার গভীর সখ্যতা। অথচ তার নিজের জীবনেই ঘটে গেছে এমন কিছু ঘটনা যা অলৌকিক বললেও কম হয়। রবীন্দ্রনাথ যখন তরুণ, তখন জোড়াসাঁকো বাড়ির এক ঘরে মেডিকেল কলেজের ছাত্রদের ব্যবসাকৃতর জন্য একটি আস্ত মানুষের কঙ্কাল রাখা থাকত। রবীন্দ্রনাথ রাতের বেলা প্রায় সেই ঘরের পাশ দিয়ে যেতেন। একদিন রাতে তিনি স্পষ্ট অনুভব করলেন সেই কঙ্কালটি যেন জীবিত হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, কঙ্কালটি নাকি তার সাথে কথা বলছিল এবং নিজের জীবনের এক করুণ প্রেমের গল্প শুনিয়েছিল। পরবর্তীতে অতি প্রাকৃতিকভাবে অভিজ্ঞতা থেকেই তার বিখ্যাত ছোট গল্প কঙ্কাল রচনা করে থাকেন। এখন এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির পিছনের অংশ। আমি যে স্ট্যান্ডটায় আছি এটা পিছনের অংশ। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেক পুরনো আমলের বাড়ি ছিল। থাকার পরে এখন সরকার তো চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হয়, ওটা কোনো বিষয় না। তো যে সরকারে আসুক না কেন, আসার পরে এই বাড়িটাকে সম্পূর্ণ আবার নতুন করে স্থাপন করে এখানে করার পরে এখন এটা আগের থেকে একটু সুন্দর দেখতে হয়েছে। তাও কিছু কিছু স্থাপনা এখনো আছে এখানে, যেমন ওই উপরের দিকে দেখা যাচ্ছে ইটগুলো, এগুলো সে পুরোনো আমলের ইট। টিনগুলো সে মাটির ঢিলা ইট, মাটির ঠিলা না মাটির ঢিলা যেটা বলে না কেন, সে মাটির ঢিলা ইটগুলো এখানে এখনো আছে। আর এটা হলো সে মাঠ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শ্বশুরবাড়ি আসতেন, তিনি নাকি এই মাঠে, এই প্রাঙ্গণ, ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, শান বাঁধানো, ইটের শান বাঁধানো, ওই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুর বসে নাকি কবিতা লিখতেন, বিভিন্ন ধরনের গান টান অনেক কিছু নাকি এখানে বসেই লেখালেখি করতেন তিনি।
জায়গাটা সুন্দর বাগান টাইপের করছে আর কি। রবীন্দ্রনাথের জীবনে তার মেজদা জ্যোতিষচন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী অর্থাৎ তার বৌঠান কাদম্বরী দেবী ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং তার প্রাণের বন্ধু। কিন্তু রবীন্দ্রনাথের বিয়ের মাত্র 4 মাস পর কাদম্বরী দেবী অনাসক্তভাবে আত্মহত্যা করেন। এই শোকে কবিকে স্তব্ধ করে দিয়েছিল। পরবর্তী জীবনে কবি তীব্রভাবে অনুভব করতেন কাদম্বরী দেবী যেন মৃত্যুর পরও তার চারপাশেই আছেন। শোনা যায় শান্তিনিকেতনে গভীর রাতে কবি যখন একা লিখতেন তখন অনেক সময় বাতাসে তার চেনা সুবাস ভেসে আসতো। মনে হতো কেউ একজন তার পিঠে আলতো করে হাত রেখেছে। এই অতৃপ্ত আত্মার উপস্থিতি কবিকে সারা জীবন এক অন্য জগতে নিয়ে যেত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে আমরা যতই সাধারণ চোখে দেখি না কেন, তার সৃষ্টি এবং ভাবনার গভীরতা ছিল সাধারণ মানুষের কল্পনার অতীত। হয়তো তার এই অলৌকিক অনুভূতিগুলোই তার ভিতরে কবিসত্তাকে সাধারণ থেকে বিশ্বকবি করে তুলেছিল। প্রকৃতির সাথে মহাবিশ্বের সাথে তার যোগাযোগ ছিল এক পরম রহস্য। ঠাকুর বাড়িতে কেবল সাহিত্য চর্চা হতো না, হতো উৎসবের মতো। রবীন্দ্রনাথ এবং তার ভাইয়েরা মিলে তৈরি করেছিলেন খামখেয়ালি সভা। সেখানে বাংলার নামি দামি গুণী মানুষেরা আসতেন। সভার নিয়ম ছিল সেখানে কোনো গম্ভীর আলোচনা হবে না, শুধু হবে গান, কবিতা, নাটক এবং খাওয়া দাওয়া। এই ঐতিহ্য থেকেই জন্ম নিয়েছিল বাংলার বহু কালজয়ী গান ও নাটক। রবীন্দ্রনাথের জীবনের একটা বড় অংশ কেটেছে বাংলাদেশের শিলাদাহ ও প্রতিসরে। তিনি থাকতেন পদ্মা নামের এক বোটে। কবি নিজেই লিখেছেন, জ্যোৎস্না রাতে পদ্মার বুকে যখন তিনি একা থাকতেন তখন নদী এবং প্রকৃতি যেন তার সাথে কথা বলতো। এক রাতে তিনি বোটে বসে লিখেছিলেন, হুট করে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় এবং তিনি অনুভব করেন এক বিশাল অদৃশ্য শক্তি তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তিনি কোনো ভূত দেখেননি, কিন্তু এক অদ্ভুত অলৌকিক ও আধ্যাত্মিক শান্তিতে তার চোখ যেন জল পড়তে থাকত। এই ঘটনার পরে তিনি তার জীবনের সেরা কিছু আধ্যাত্মিক কবিতা ও গান রচনা করেন, যা পরবর্তীতে তাকে নোবেল পুরস্কার এনে দেয়। অনেকেই মনে করেন প্রকৃতির সাথে তার যেন এই যোগাযোগ সাধারণ মানুষের চেয়ে আলাদা, অর্থাৎ অলৌকিক ছিল। আচ্ছা, কোথাও একটি ভুল হচ্ছে না? এতক্ষণ নয় আপনারা রবীন্দ্রনাথের ইতিহাস শুনছিলেন, কিন্তু আমরা কিন্তু রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আছি। তাহলে এবার জেনে নেওয়া যাক এই শ্বশুরবাড়ি নিয়ে কিছু ঐতিহ্য এবং কাল্পনিক কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বর্তমান বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ গাহানি গ্রামে অবস্থিত। কবিপত্নী মৃতানীলী দেবীর বিয়ের আগের নাম ছিল ভবতারিণী। পিতা বেণীমাধব রায়চৌধুরী ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর, একজন সামান্য কর্মচারী। তবে দক্ষিণ ডিহি গ্রামের সাথে ঠাকুর পরিবারের সম্পর্ক ছিল কেবল বিয়ের সূত্রে নয়, এটি ছিল রবীন্দ্রনাথের মা সারদা দেবী এবং বৌঠান কাদম্বরী দেবীর মামাতো ভাইয়ের বাড়ি। ফলে এই গ্রামটির সাথে ঠাকুর পরিবারের একটা গভীর ও ঐতিহাসিক পারিবারিক সম্পর্ক ও যোগাযোগ আগে থেকেই ছিল। এখন আমি আছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির বারান্দায়। এখন যে স্ট্যান্ডটা দেখছেন এটা হলো তার শ্বশুরবাড়ির বারান্দা। এই বারান্দা থেকে আশপাশ দিয়ে সবকিছুই দেখা যায়, দূর দূরান্তে বিশ্রামগার দেখা যাচ্ছে, সামনে একটি মাঠ দেখা যাচ্ছে, অনেক কিছু। তা এখানে শুধুমাত্র আসলে আগের কালের যে নিদর্শনগুলো দেখা যায় তেমন কিছু পাইনি, তবে দেখার মতো মোটামুটি ভালো কিছুই আছে। যে এখনো যে নিদর্শনটা এখানে টিকে আছে এটাই অনেক। তাই এই সম্পূর্ণ বারান্দাটি এখন সাজানো, আগে কি অবস্থায় ছিল জানি না। এখন যা দেখতে পাচ্ছেন আমার উপর থেকে শুরু করে যা কিছু সব কিছু এখানে সাজানো গোছানো আছে। আর এই বারান্দাটার ভিউ তো না বললে না, এটা আপনারা না আসলে বুঝবেন না।
অসাধারণ। এই বারান্দাটা, সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওইটা আরো এখানকার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলছে। এখানে অনেক নিদর্শন আছে যা দেখার মতো। রবীন্দ্রনাথ কখন কি করছে না করছে, রবীন্দ্রনাথের যত চিঠি কবিতা, তিনি শেষ বয়সে কিভাবে ঘোরাঘুরি করছে, সব এখানে ছবিগুলো টানিয়ে রাখা। এখানে অভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন ধরনের চিরকুট লেখা আছে, কবির আঁকা ছবি, তিনি যে ছবিটা এঁকে গিয়েছিলেন সে ছবি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার ছবিও এখানে আছে। কি নেই এখানে, এখানে সবকিছুই আছে, শুধু নেই সেই মানুষটা। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় জমিদারের ছেলে হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ কনে আনতে শ্বশুরবাড়ি যাননি। ঠাকুরবাড়ির তৎকালীন প্রথা বা ঐতিহ্যের কারণে কনে ভবতারিণীকে খুলনা থেকে কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই অত্যন্ত সাধারণ কোনো রকম রাজকীয় জাঁকজমক ছাড়াই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ঠাকুর পরিবারের একটি বিশেষ ঐতিহ্য ছিল বাড়ির নতুন বউদের নাম পরিবর্তন করে দেওয়া হয়। সেই ঐতিহ্য মেনে বিয়ের পর কবি পত্নীর নাম ভবতারিণী বদলে রাখা হয় মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের জীবনে মৃণালিনী দেবীর অবদান ছিল অপরিসীম। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে তার স্বপ্ন ভ্রম আশ্রম তৈরি করেন, তখন তীব্র অর্থ সংকট দেখা দেয়। স্বামীকে তার স্বপ্ন পূরণে সাহায্য করতে মৃণালিনী দেবী নিজের বিয়ের সমস্ত গহেনা, এমনকি রাজকীয় দামি পাথর বসানো গলার হার পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। ঠাকুরবাড়ির বউদের এই ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার ঐতিহ্য মূলত রবীন্দ্রনাথকে মুক্ত হস্তে সৃষ্টিশীল কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছিল। তাহলে ভাবা যায় বিশ্বকবির বিয়েতে কোনো ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক করা হয়নি, এমনকি কবি নিজে কনে আনতেও যাননি। অথচ এই সাধারণ মেয়েটি পরবর্তী রবীন্দ্রনাথের জীবনের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছিলেন, যার ত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। একভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি চলতেছে, দেখছেন বৃষ্টিতে আমার ক্যামেরা পর্যন্ত ভিজে যাচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আসছি আর বৃষ্টিতে না ভিজলে হয়? আমি কিন্তু ভিজতে যাচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা ছোট্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন নামে ডাকবে মোরে সো রাইট নাও আজকের ভিডিও এই পর্যন্তই। অলরেডি বৃষ্টি নেমে গেছে, সামনে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অনেক ভালো ভালো জায়গা নিয়ে আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা। তারার পানে চেয়েছে নাই বায়া মাই ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটি।